হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতিদিনের মতো আজকেও আমি একটা আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক বাংলা সারথি বইটির রিভিউ। অনেকে বলছিলেন যে এই বইটি রিভিউ করুন, অনেকে বলছেন আপনি কোন বই দেখে পড়ান। আমি ইউটিউবে যদি প্র্যাকটিস সেট করাই সেটা হচ্ছে বাংলা অল ইন ওয়ান প্র্যাকটিস সেট বই দেখে, আর যদি আমি ইউটিউবে চ্যাপ্টার ভিত্তিক এমসি করাই সেটা হচ্ছে বাংলা সারথি বই দেখে। এ দেখুন লেখা আছে বাংলা সারথি, ঠিক আছে। এখানে কি কি আছে? এখানে হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ এবং আধুনিক যুগের চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ দেওয়া আছে। সর্বনিম্ন 50টা, সর্বোচ্চ 200টা, অ্যাভারেজ 90টা করে এমসিকিউ দেওয়া আছে। ওকে, তো সূচিপত্র দেখে নেই কি কি আছে। তার আগে বইটার ছবি একবার দেখিয়ে দিই, নয়তো আবার বুঝতে পারবেন না। এই দেখুন বাংলা সারথি। ওকে, প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ। এখানে কিন্তু মাদ্রাসা পরীক্ষায় 90% প্রশ্ন কমন এসেছিল। যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, অ্যাকর্ডিং টু লেটেস্ট সিলেবাস অ্যান্ড কোশ্চিন প্যাটার্ন। হ্যাঁ, এটা এমসিকিউ প্যাটার্ন অবশ্যই। সৌম্যদীপ মাইতি, সাইদুর মন্ডল এবং সপ্তদীপ ঘোষের লেখা। স্কুল সার্ভিস কমিশন এবং মাল সার্ভিস কমিশনের। হ্যাঁ, রিলেবল অ্যান্ড কমপ্লিট গাইড টু, মানে পুরোটা দেওয়া আছে আধুনিক মধ্য প্রাচীন যুগ। এখানে কিন্তু এসএসটির সঙ্গে এমএসসি সিলেবাসও দেওয়া আছে। এমএসসি সিলেবাস তো আপনারা জানেন, সেই 4টা বাদ দিয়ে পড়লে এসএসটি সিলেবাস কভার করতে পারবেন, ঠিক আছে। এখানে মিশনারি চ্যাপ্টার ভিত্তিক সর্বনিম্ন 50টা, সর্বোচ্চ 200টা, অ্যাভারেজ 90টা করে এমসিকিউ দেওয়া আছে। তো দেখুন, ফার্স্ট হচ্ছে প্রাচীন মধ্যযুগ। সূচিপত্রটাকে বলে দিই। প্রাচীন মধ্যযুগ দেখুন, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বিদ্যাবতী, চণ্ডীদাস, জ্ঞানদাস। চর্যাপদ জানেন, হ্যাঁ। শ্রীকৃষ্ণ কীর্তন জানেন, চর্যাপদ প্রাচীন যুগ, শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের শুরু। বিদ্যাবতী, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, এই চারজন হচ্ছে বসুপদালের কবি। তাদের বিজয়গুপ্ত, কেতুয়াস ক্ষেমানন্দ, এটা হচ্ছে মনসামঙ্গল কাব্যের কবি। তারপর দেখুন মুকুল চক্রবর্তী, এটা হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের কবি। তাদের ঘরাম চক্রবর্তী, এটা হচ্ছে ধর্মমঙ্গল কাব্যের কবি। তাদের ভাস্কর রায়গুণাকর, অদামঙ্গল কাব্যের কবি। তাদের কীর্তিবাস ওঝা, হ্যাঁ, এটা হচ্ছে অন্য সাহিত্য থেকে রামায়ণ। কাশিরাম দাস, মহাভারত। মালাধর বসু, ভাগবত, এই তিনজন হচ্ছে অন্য সাহিত্য থেকে। তাদের শ্রীচৈতন্যদেব, সমাজ সাহিত্য, জীবনী গ্রন্থ, এটা থেকে স্টার্ট। বৃন্দাবন দাস আর কৃষ্ণদাস কবিরাজ, চৈতন্য জীবনী কাব্য। তাদের দৌলত কাজী, সৈয়দ আলাগোল, আরাকান রসংরাজ সোয়ার কবি। তাদের রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য, স্বার্থপদালের কবি। আর লাস্ট ইসলামী সাহিত্য, এটা পড়তে হবে না, ঠিক আছে। এটা হচ্ছে এমএসসি সিলেবাস। ওকে, তার মানে আমাদের 9-10 সিলেবাস। এটা কোন সিলেবাস মনে রাখবেন, 11-12 নয় কিন্তু। অনেকে বলছেন যে আপনারা 11-12 কোনো বই লিখছেন না, আমরা কেবল 9-10 বই লিখছি। এটা হচ্ছে 9-10 এসএসটি এমএসসি সিলেবাস। এমএসসি সিলেবাস পড়তে হবে না, 9-10 সিলেবাসটা পড়লেই হবে। সব দেওয়া আছে সুন্দর করে, দেখুন। দেখুন আধুনিক যুগ, ফার্স্ট ঈশ্বরদা বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত। তারপর 3 নম্বর দীনবন্ধু মিত্র, 4 নম্বর বিআইএল চক্রবর্তী। কাব্য সাহিত্য যেমন ধরুন মাইকেল মধুসূদন দত্ত, এটা কিন্তু কাব্য সাহিত্য, নাট্য সাহিত্য থেকে একসঙ্গে এমসিকিউ দেওয়া আছে, ঠিক আছে। তো 5 নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, 6 নম্বর গিরিশচন্দ্র ঘোষ, 7 নম্বর বীর মোশাররফ হোসেন। এটা পড়তে হবে না, মানে আধুনিক যুগের 3টা পড়তে হবে না, মধ্যযুগের শুধুমাত্র ইসলামী সাহিত্যটা পড়তে হবে, মানে 4টা টপিক বাদ দিলে কিন্তু সবাই সিলেবাস, ঠিক আছে। তবে তুমি 8 নম্বর জয়চন্দ্র বসু। তাহলে দেখুন 9 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর। তো অনেকে আমাদের বইতে বলছিলেন যে মূল বইতে এইগুলো নেই, তো এই বইতে পেয়ে যাবেন। কথা সাহিত্য, কাব্য সাহিত্য, গদ্য সাহিত্য আর নাট্য সাহিত্য। কথা সাহিত্যে আছে মোট 104টা প্রশ্ন, কাব্য সাহিত্যে আছে মোট 150টি প্রশ্ন, গদ্য সাহিত্যে আছে 90টা প্রশ্ন, নাট্য সাহিত্যে আছে 90টা প্রশ্ন। তো আপনারা কিন্তু এখান থেকে রবীন্দ্রনাথের ফুল প্যাকেজ পেয়ে যাবেন, যেটা আমাদের হয়তো বাংলা সাহিত্য চৈতবালাই নেই, কিন্তু সেটা এখানে ফুল প্যাকেজ পেয়ে যাবেন। এই ভাগ করে দেওয়া আছে, অন্যগুলো তো মিশিয়ে প্রশ্ন দেওয়া আছে, কিন্তু এটা ভাগ করে দেওয়া আছে। রবীন্দ্রনাথ কখনো শেষ হয় না, ঠিক আছে। তাহলে দেখুন দ্বিজেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রাজশেখর বসু। তাহলে দেখুন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, এটা কিন্তু আপনারা পড়বেন। কেন বলছি পড়বেন, এটা যদিও মানে এমএসসি সিলেবাস, কিন্তু যেহেতু আপনাদের পাঠ্য সিলেবাসে একটা প্রবন্ধ আছে, হ্যাঁ, সেই জন্য এটা পড়তে হবে। আবার রিপিট করছি, যেহেতু পাঠ্য সিলেবাসে এমএলএ ভ্রমণ একটা প্রবন্ধ আছে, ভ্রমণ ডায়েরির মতো, হ্যাঁ, তো সেটা কিন্তু আমাদের পড়তে হবে। কেন বলছি, আমাদের সিলেবাসে আছে, তাই জন্য এমএসসি সিলেবাস হলেও বেগুন বকেটা পড়ে রাখবেন, ঠিক আছে। তারপর যতীন্দ্রনাথ, যদি এটা এমএসসি সিলেবাস তাই পাশে আমি কাটা দিয়ে রাখছি, ঠিক আছে। এবং যতীন্দ্রনাথ সেনগুপ্ত, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাস, বলাইচাঁদ মুখোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, সৈয়দ মুজতবা আলী, প্রেমেন্দ্র মিত্র, সত্যীনাথ ভাদুড়ী, লীলা মজুমদার, মানিক বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু। বুদ্ধ বসু থেকে প্রায় 190টা প্রশ্ন আছে।
আশাপূর্ণা দেবী, বিষ্ণু দে, বিনয় ঘোষ, সুভাষ মুখোপাধ্যায়, সমরেশ বসু, মহাশ্রী দেবী। তারপর সৈয়দ মুস্তফা সিরাজ। 9-10 জন্য সৈয়দ মুস্তফা সিরাজ হয়তো পড়তে লাগবে না, কিন্তু 11 জন্য সৈয়দ মুস্তফা সিরাজ পড়তে পারেন। এখান থেকে একটা এমএসসি পরীক্ষা প্রশ্ন এসেছিল, ঠিক আছে, সেই জন্য পড়তে পারেন। আর চ্যাপ্টারও আছে সৈয়দ মুস্তফা সিরাজ। আপনার 9-10-এর চ্যাপ্টারও আছে সৈয়দ মুস্তফা সিরাজের লেখা, তাই কিন্তু এটা পড়তে পারেন। 11-12 এখান থেকে প্রশ্ন এসেছিল, যারা 11-12 দেবেন তারা এখান থেকে পড়তে পারেন। শুধু এমএসসি সিলেবাসের পাশে আমি এই দাগটা দিয়ে রাখছি, কিন্তু আপনারা পড়তে পারেন, ঠিক আছে। আর লাস্ট শক্তি চট্টোপাধ্যায়। তারপরে দেখো মীর মোশাররফ হোসেন, সৈয়দ মুস্তফা সিরাজ, আর হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, আর এখানে ইসলামী সাহিত্য। এই চারটা হচ্ছে এমএসসি সিলেবাস, বাকি সব এসএসটি সিলেবাস, পড়তে পারেন, ঠিক আছে। এই বই থেকে 90% কমন এসেছিল মাদ্রাসা পরীক্ষায়। তো বন্ধু লাস্টে মক টেস্ট 1 থেকে 5, মানে 90 নম্বরের 5টা মক টেস্ট দেওয়া আছে লাস্টে। এইগুলো তো পাচ্ছেন, শেষে আবার লাস্টে মানে মক টেস্ট 1 থেকে 5টা 90 নাম্বার করে 5টা কিন্তু মক টেস্ট পাচ্ছেন। ওখানে কিন্তু 450টা প্রশ্ন আপনারা প্র্যাকটিস করতে পারছেন, কেবল আধুনিক মধ্য প্রাচীন যুগের বাংলা সাহিত্য ইতিহাস থেকে, ঠিক আছে। আর লাস্ট এমএসসি পরীক্ষার প্রশ্নোত্তর 2023 এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এই হচ্ছে 420 পেজের বই, ওকে। যারা এই বইটি নিতে চান তারা আমার 8768830230 নাম্বার যোগাযোগ করবেন। স্ক্রিন নাম্বারটা দেওয়া আছে 8768830230, ঠিক আছে। কোন বইটা? এই দেখুন বাংলা সারথি, সেখান থেকে আমি এখানে চ্যাপ্টার ওয়াইজ করাই। অনেকে বলেন না তথ্যভিত্তিক বই পড়ার সময় নেই, বইটা নেব, অনেকে ওয়েট করে বসে আছেন, ঠিক আছে। তো বইটার দাম হচ্ছে 600 টাকা দাম, 20% ডিসকাউন্ট 480 টাকা। যারা কলেজ থেকে নিতে চান 480 টাকা দিয়ে বুকিং করতে হবে, কাল থেকে অলরেডি বুকিং শুরু হয়ে গেছে। আর যারা কুড়িয়ে নিতে চান 480 + 73 553 টাকা পেমেন্ট করবেন, ওকে। আর ঠিকানা পাঠিয়ে দেবেন। আচ্ছা, বাকি দেখুন আমাদের লেখা 5টি বইয়ের প্রি বুকিং আজ থেকে শুরু হলো, মানে কাল থেকে শুরু হলো। আর আমি হেডলাইন্সটা চেঞ্জ করিনি। বাংলাদেশের চৈতমালা আধুনিক যুগ, বাংলাদেশের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ, এই দুটি বই আজকে বুকিং করলে কালকেই কুরিয়ার করে দেওয়া হবে। স্টকে আছে, তাও বেশি নেই, 35 কপি করে স্টকে আছে। আর বাংলা সারথি, এমসিকিউ প্যাটার্ন, এসএসটি, এমএসসি, বাংলা অল ইন ওয়ান, অনুবাদ সঙ্গ, 3টা বই আউট অফ স্টক। 3টা বই পাওয়া যাবে হচ্ছে 5 দিন পরে, ঠিক আছে। তো এইগুলোর বুকিংও শুরু হয়ে গেছে। এগুলো বুকিং করতে পারেন। কোন বইটার কোনটা দাম সেটা আমি বলে দেবো, হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবেন, আমি জানিয়ে দেবো, ঠিক আছে। এই বইগুলো কিন্তু 5 দিন পর কুরিয়ার করা হবে, ওকে। সবগুলোই একসঙ্গে পাওয়া যাবে। তো এই বইটা যেটা বুকিং করতে চান তারা হচ্ছে আমার 8768830230 নামে যোগাযোগ করবেন। সূচিপত্র দিলাম, এবার চলুন একটু আলোচনা করে একটা ডেমো দিই। কাজী নজরুল ইসলাম, অনেক কিছু এটাকে ডেমো দিয়েছি, কিন্তু আজকে দেবো কাজী নজরুল ইসলাম, ঠিক আছে। এখানে কেবলমাত্র আমার কাব্য দেয়নি, তার উপন্যাস থেকেও কিন্তু প্রশ্ন দিয়েছি, প্রবন্ধ থেকেও প্রশ্ন দিয়েছি, সেটা দেখলে বুঝতে পারবেন, ওকে। তো চলুন ফার্স্ট প্রশ্ন শুরু করি। ফার্স্ট প্রশ্ন, কাজী নজরুল ইসলাম কবে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে অপশন ক, 1899 খ্রিস্টাব্দের 24শে মে বা 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে। তাও দেখুন আমি শুধু অ্যান্সারগুলো বলবো। 2 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের কোন জেলার আসানসোল মহকুমার অন্তর্গত? গ্রামটার নাম কি? চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামের নামটা পরীক্ষায় পড়ে আমরা জেলার নাম দিয়েছি, হ্যাঁ। উত্তর হচ্ছে অপশন ঘ, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার অন্তর্গত চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 3 নম্বর প্রশ্ন দেখুন, কাজী নজরুল ইসলামের পিতা এবং মাতার নাম কি? উত্তর হচ্ছে অপশন খ, কাজী ফকির আহমেদ এবং জায়দা খাতুন। 4 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি নামে কে সর্বাধিক পরিচিত? অনেকজন কবি কিন্তু বিদ্রোহী নামে পরিচিত, কিন্তু সর্বাধিক পরিচিত কে? একজনই। উত্তর হচ্ছে অপশন ক, কাজী নজরুল ইসলাম। মনে রাখবেন যে মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। আর সর্বাধিক পরিচিত বিদ্রোহী কবি নামে সেটা পরীক্ষা এলে উত্তর করবেন কাজী নজরুল ইসলাম। তাদের 5 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দের শেষ দিকে কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগদান করেন? উত্তর হচ্ছে অপশন খ, 1917 খ্রিস্টাব্দের শেষ দিকে। তাদের 6 নম্বর প্রশ্ন, শনিবারের চিঠি পত্রিকার ভাদ্র সংখ্যায় কাজী নজরুল ইসলামকে ব্যঙ্গ করে কে বাংলার আধুনিক বরপুত্র নবযুগ ধুরন্ধর সাহিত্য সারথি আখ্যা দিয়ে তার অনামিকা কবিতার একটি প্যারোডি ছাপা হয় বৃন্দাঙ্গুষ্ঠ নামে? যার রচয়িতা হিসাবে ছাপানো হয় গাজী আব্বাস বিটকেল নামটি, অথবা নজরুলকে গাজী আব্বাস বিটকেল নামটি কে দেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ, সজনীকান্ত দাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সাধারণ প্রশ্ন, নিচের কোন পত্রিকাটির সম্পাদনার সঙ্গে কাজী নজরুল ইসলাম জড়িত ছিলেন না? যে 3টি পত্রিকা সম্পাদনার সঙ্গে জড়িত ছিলেন না কোন পত্রিকার সঙ্গে? উত্তর হচ্ছে অপশন ঘ, কালিকলম পত্রিকার সঙ্গে তিনি জড়িত ছিলেন না, প্রেমেন্দ্র মিত্র জড়িত ছিলেন, ঠিক আছে।
8 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম সম্পাদিত বা পরিচালিত লাঙ্গল পত্রিকাটি কবে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন খ 1927 খ্রিস্টাব্দের 16ই নভেম্বর বা 1334 বঙ্গাব্দে। তাহলে দেখুন 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কাজী নজরুল ইসলামের উপাধি? উপাধি আর কিন্তু ছদ্মনামের মধ্যে বা বিশেষণের মধ্যে পার্থক্য আছে। তো বলছে কোনটা, নিচে কোনটি কাজী নজরুল ইসলামের উপাধি? উত্তর হচ্ছে অপশন খ ব্যাঙাচি কবি। বাকি ধূমকেতু, নজর আলী, কল্যাণ মিশ্র এটা কিন্তু তার ছদ্মনাম। আর ব্যাঙাচি কবি ওনাকে ছদ্মনাম বলে, ছদ্মনাম নয়, ভালো করে বুঝবো, এটা কিন্তু ছদ্মনাম নয়, এটা কিন্তু উপাধি হবে, ঠিক আছে। তো 10 নম্বর দেখো, কাজী নজরুল ইসলামকে তারিফ করে কে নাম দেন ব্যাঙাচি কবি? বললাম না উপাধি। কে তারিফ করে নাম দেন ব্যাঙাচি কবি? উত্তর হচ্ছে অপশন ক ওস্তাদ শেখ চকরগোদা। হ্যাঁ, ওস্তাদ শেখ চকরগোদা। 11 প্রশ্ন, কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা সাল হচ্ছে 1922 কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। উত্তর হচ্ছে অপশন গ প্রলয় উল্লাস। অনেকে বলে না এটা বিদ্রোহী হবে, তার সেকেন্ড কবিতা বিদ্রোহী এবং সর্বশ্রেষ্ঠ কবিতা বিদ্রোহী অগ্নিবীণা কাব্যগ্রন্থের। প্রথম কবিতা বললে কি বলবে? প্রথম কবিতা হলে বলবে প্রলয় উল্লাস, অপশন ঘ। 12 নম্বর প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অগ্নিবীণা কাব্যগ্রন্থের কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম প্রথম কারাবরণ করেন? উত্তর হচ্ছে অপশন ক রক্তাম্বরধারিণী মা কবিতার জন্য। 13 প্রশ্ন, আজ সৃষ্টি সুখের উল্লাসে দোদুল দুল বেলা শেষে পূজারিণী অভিশাপ শেষ প্রার্থনা প্রভৃতি কবিতাগুলি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ঠিক আছে, প্রত্যেকটা আমরা দিয়েছি প্রশ্ন এখানে। উত্তর হচ্ছে অপশন খ দোলন চাপা। অনেক সময় আমরা বড় প্রশ্ন দিয়েছি কারণ জানি যে এর বাইরে প্রশ্ন আসতে পারে না এসএসসি পরীক্ষায় বা এমএসসি পরীক্ষায়। চতুর্থ প্রশ্ন দেখো, কাজী নজরুল ইসলামের বিশের মাসি সাল 1924 কাব্যগ্রন্থটি ব্রিটিশ সরকার কর্তৃক কবে নিষিদ্ধ হয়? উত্তর হচ্ছে অপশন ক 1924 খ্রিস্টাব্দে। তাহলে 5 নম্বর প্রশ্ন দেখুন, কাজী নজরুল ইসলামের ভাঙার গান কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন খ আগস্ট 1924 খ্রিস্টাব্দ বা শ্রাবণ 1331 বঙ্গাব্দ। আপনারা শুধু 1924 করলেই হবে, আমি একটু তথ্যমূলক দিয়েছি, আমার ভিডিওগুলো তথ্যমূলক হয়, তাতে কোনো ঝামেলা না থাকে সাল নিয়ে, সেই জন্য পুরোটা দিয়েছি। আপনারা শুধু 1924 খ্রিস্টাব্দটা মনে রাখলেই চলবে। 16 প্রশ্ন দেখুন, কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের মূল বিষয় প্রেম ও প্রকৃতি? উত্তর হচ্ছে অপশন ক দোলন চাপা কাব্যগ্রন্থের। তারপর দেখুন 17 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম রচিত প্রেম প্রধানমূলক কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ ছায়ানট কাব্যগ্রন্থ প্রেম প্রধানমূলক কাব্যগ্রন্থ। তারপর দেখুন 18 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থের প্রধান উপজীব্য প্রেম ও বিরহ? প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা তথ্য দেখুন যে এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একজন বিশিষ্ট ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মৈত্র মহাশয়কে। উত্তর হচ্ছে অপশন ক চক্রবাক। 19 নম্বর প্রশ্ন দেখুন, কাজী নজরুল ইসলামের কোন কাব্যটি বিশ্বনবী মুহাম্মদ মুস্তফার জীবনী কাব্য? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন ক মরুভাস্কর, সাল হচ্ছে 1951 খ্রিস্টাব্দ বা 1357 বঙ্গাব্দ। 20 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের কবিতাগুলিতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রতি কবির আবেগ মিশ্রিত শ্রদ্ধা প্রকাশিত হয়? তারপর দেখুন এই কাব্যগ্রন্থের অন্তর্গত অর্ঘ্য, অকাল সন্ধ্যা যেটা বঙ্গালী পত্রিকায় প্রকাশিত, সান্ত্বনা যেটা বিজলি পত্রিকায় প্রকাশিত, ইন্দ্রপতন যেটা আত্মশক্তি পত্রিকায় প্রকাশিত ও রাজবিকারী নামের কয়েকটি কবিতা নজরুল তার মৃত্যুতে শোকাহত হয়ে রচনা করেন। উত্তর হচ্ছে অপশন ঘ চিত্তনামা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রতি আবেগ মিশ্রিত শ্রদ্ধা প্রকাশ করেন তার চিত্তনামা কাব্যগ্রন্থে। 21 প্রশ্ন দেখুন, কাজী নজরুল ইসলাম তার সাম্যবাদী সাল হচ্ছে 1925 কাব্যগ্রন্থের অন্তর্গত সাম্যবাদী কবিতাটি কোথায় থাকাকালীন রচনা করেন? শুধু কাব্য থেকে নয়, কবিতা থেকেও প্রশ্ন করেছি কিন্তু। উত্তর হচ্ছে অপশন খ হুগলিতে থাকাকালীন রচনা করেন। ওকে, তাহলে 22 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের সর্বহারা সাল হচ্ছে 1926 কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন ক 10টি। এটা কিন্তু 11টা হবে না, মনে রাখবেন সর্বহারায় কবিতার সংখ্যা 10টি হবে। 23 প্রশ্ন, কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম তার অন্যতম বন্ধু কবি হাবিবুল্লাহ বাহার ও তার বোন সামলন নাহারের নামে উৎসর্গ করেন? ওকে, তথ্য দেখুন যে নজরুল উৎসর্গপত্রে লিখেন বাহার ও নাহারকে দিলাম। এই কাব্যগ্রন্থের মূল স্থায়ী ভাব হলো প্রেম, একটা তথ্য কিন্তু এখানে
দেওয়া আছে। ওকে, উত্তর হচ্ছে অপশন গ, সিন্ধু হিন্দোল। তারপর দেখুন 24 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থে তার বিদ্রোহী ও সমাজ সচেতন সুরের অনুবৃত্তি ঘটেছে? এই কাব্যগ্রন্থটি তিনি উৎসর্গ করেছেন স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবী মাদারীপুর শান্তিনাথের নামে। উত্তর হচ্ছে অপশন ঘ, তার সন্ধ্যা কাব্যগ্রন্থে। তাহলে দেখুন 25 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম কোন রচনার মধ্য দিয়ে সাহিত্যগত আত্মপ্রকাশ করেন, অথবা নজরুলের প্রথম রচনা কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, বাউন্ডুলের আত্মকাহিনী, যেটা ছোট গল্প। অনেকে কিন্তু মুক্তি বলে, মুক্তি হবে না, সাল যখন মিলিয়ে দেখবেন তখন দেখবেন একই খ্রিস্টাব্দে বঙ্গাব্দে প্রকাশিত, সাল আলাদা। ঠিক আছে, ফার্স্ট রচনা বা আত্মপ্রকাশ হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী ছোট গল্পের মধ্য দিয়ে। বলো দেখুন, কাজী নজরুল ইসলাম কবে প্রথম ঢাকায় আসেন? উত্তর হচ্ছে অপশন খ, 1926 খ্রিস্টাব্দে প্রথম ঢাকায় আসেন। 17 নম্বর দেখুন, কাজী নজরুল ইসলামের বাউন্ডুলের আত্মকাহিনী ছোট গল্পটি সাল দেওয়া আছে দেখুন, জ্যৈষ্ঠ 1326 বঙ্গাব্দে বা 1919 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন গ, সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। 18 প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কিষানের গান, শ্রমিকের গান, ধীবরের গান, ছাত্রদলের গান প্রভৃতি কবিতাগুলি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে অপশন খ, সর্বরা কাব্যগ্রন্থের অন্তর্গত। মানে আমরা কিন্তু প্রত্যেকটা কাব্যগ্রন্থের 4-5টা মেন মেন কবিতা বেছে দিয়েছি, আপনাকে আর মোটা বই পড়তে হবে না। তবে দেখুন 29 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রলয় শিখা সাল হচ্ছে 1930 কাব্যটি ব্রিটিশ সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে কয় বাজেয়াপ্ত হয়? আনুষ্ঠানিকভাবে বলেছে, উত্তর হচ্ছে অপশন খ, 1931 খ্রিস্টাব্দে। মানে এমনি বাজেয়াপ্ত হয় 1930 খ্রিস্টাব্দে, নোটিশ জারি হয়, কিন্তু আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত হয় অপশন খ, 1931 খ্রিস্টাব্দে। তারপর দেখুন 30 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থে মিসেস এম রহমান সাহেবাকে নিয়ে একটি কবিতা আছে? কবিতাটির নাম মিসেস এম রহমান, তার 3টি সংখ্যক কবিতা। এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে বার্ষিক সওগাত এবং শেষ কবিতা হচ্ছে এম ওর আবিষ্কার। দেখুন প্রত্যেকটা তথ্য দেওয়া আছে, উত্তর হচ্ছে অপশন গ, জিঞ্জির কাব্যগ্রন্থ। তাহলে দেখুন 31 নম্বর প্রশ্ন, অগ্রাণের সওগাত, নকিব, খালেদ, খোশ আমদেদ, নওরোজ, অগ্রপথিক, ঈদ মুবারক, আই বেস্তে কে যাবি আয়, চিরঞ্জীব জগলুল, উমর ফারুক প্রভৃতি কবিতাগুলি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তথ্য দেখুন, উত্তর হচ্ছে অপশন খ, জিঞ্জির কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থে মোট কবিতা সংখ্যা কটা? এই কাব্যগ্রন্থে মোট কবিতা সংখ্যা হচ্ছে 16টি। ওকে, তাহলে দেখুন 32 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের নতুন চাঁদ সাল হচ্ছে 1945 কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন খ, 17টি কবিতা আছে এই কাব্যগ্রন্থে। 33 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম তার কোন গ্রন্থটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন? রবীন্দ্রনাথের চয়নিকা সাল হচ্ছে 1909 বা 1316 নামক প্রথম কবিতা সংকলন গ্রন্থের আদলে এই গ্রন্থের কবিতা প্রকাশের পরিকল্পনা দেন বর্মন পাবলিশিং হাউসের প্রকাশক ব্রজবিহারী বর্মন। উত্তর হচ্ছে অপশন ঘ, তার সঞ্চিতা নামক কবিতা সংকলন গ্রন্থটি তিনি রবীন্দ্র ঠাকুরকে উৎসর্গ করেন। ওকে, তারপর দেখুন 34 প্রশ্ন, কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ কবিতা সংকলন গ্রন্থ সঞ্চিতা তার প্রকাশকাল কত? কলকাতার বর্মন পাবলিশিং হাউস 2 অক্টোবর এবং ডিএম লাইব্রেরি 14 অক্টোবর এবং দুটি প্রকাশনী থেকে মাত্র 12 দিনের মধ্যে এই গ্রন্থটি দুবার প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, সালটা কত? উত্তর হচ্ছে, প্রথম সালটাই বলছি, অপশন খ, 2 অক্টোবর 1928 খ্রিস্টাব্দ বা আশ্বিন 1335 বঙ্গাব্দ। শুধুমাত্র 1928, এটা মনে রাখলেই হবে, আমি জাস্ট গবেষণামূলক সালের জন্য এগুলো দিয়েছি। তারপরে দেখুন 35 নম্বর প্রশ্ন, নিচের কোন তথ্যটি সঠিক নয়? বহু আছে, ঠিক আছে, অনেক বড় বড় দিয়েছি কারণ হাতে স্কোপ নেই, বড় বড় দিয়েছি। ঠিক আছে, বড় বড় আছে যে 1921 খ্রিস্টাব্দের 18 জুন, হ্যাঁ, সৈয়দা খাতুনের সঙ্গে নজরুল বিয়াবন্ধনে আবদ্ধ হন। সৈয়দা খাতুন হলেন নজরুলের প্রথম পত্নী। নজরুল তার নাম রাখেন নার্গিস। তাদের বিবাহের কারণে আলী আকবর খান বস্তুত এক তামাশা সৃষ্টি করেন। এই ঘটনার 3 বছর পর 1924 খ্রিস্টাব্দের 24 এপ্রিল, মূলত 25 এপ্রিল কলকাতায় নজরুলের সঙ্গে বিয়ে হয় কুমিল্লার কান্দিরপাড়ের বসন্ত কুমার ও গিরিবালা সেনগুপ্ত।
নজরুল তাকে মাসি বলে সম্বোধন করতেন। এর কন্যা আশালতা সেনগুপ্তের। আশালতা সেনগুপ্ত হলেন নজরুলের দ্বিতীয় পত্নী। নজরুল তার নাম রাখেন প্রমিলা। ঠিক আছে, আশা সেনগুপ্ত হচ্ছে আসল নাম, তার দ্বিতীয় পত্নী নজরুল তার নাম রাখেন কি প্রমিলা। তো এটা তো একদম ঠিক আছে, কোনো দ্বিমত নেই, তো এটা হচ্ছে সঠিক। ওকে, তারপর দেখুন 2 নম্বর, নজরুল কবি হওয়ার আশায়, গান গাওয়ার আনন্দে, উপার্জনের আশায় প্রথমে চাচা কাজী ভজলে করিমের লোটো দলের গানে ও ওস্তাদ শেখ চোকর গোদার দলে যোগ দেন। সেটাকে ব্যাঙাচি কবি বলেছেন। ঠিক আছে, 1910 খ্রিস্টাব্দে তিনি লেটো দল ছেড়ে ছাত্র জীবনে ফিরে আসেন। ইন্দ্রকুমার সেনগুপ্তের স্ত্রী বিরজা সুন্দরী দেবী, বাসন্তী দেবী সহ 3জন মহিলাকে তিনি মা বলে সম্বোধন করতেন। তারা দেখুন, ইন্দ্রকুমার সেনগুপ্তের স্ত্রী বিরজা দেবী, বাসন্তী দেবী সহ 3জন মহিলাকে তিনি মা বলে সম্বোধন করতেন। এই বিরজা সুন্দরী দেবীর দেওরের কন্যা ছিলেন আশালতা সেনগুপ্ত। তার ডাকনাম ছিল দোলনা দেবী। কাছের মানুষদের কেউ ডাকতেন দোলন বা কেউ ডাকতেন দুলি নামে, এটাও ঠিক। ধরুন নজরুলের ছোটবেলার ডাকনাম ছিল কি দুখু মিয়া। নজরুল এর আগে তার মা এর 3টি সন্তান মারা যায়। তার জন্মানোর খবর পেয়ে তার চাচা বলেছিল এই মিয়াও দুঃখ দিয়ে এসেছে, তাই এর নাম হোক দুখু মিয়া। কারণ সকলেই ভেবেছিল নজরুলও মারা যাবে। নজরুলের অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় শ্রেষ্ঠ কবিতা আগেই বলেছি বিদ্রোহী, সেটা 1921 খ্রিস্টাব্দের বা 1328 বঙ্গাব্দের ডিসেম্বর মাসে রচিত হয়। হ্যাঁ, রচিত কিন্তু 1921 বা 1328 ডিসেম্বর মাস। এই কবিতাটি মাতৃত্ব ছন্দে লেখা, প্রমিলা দেবী ও নজরুলকে কেন্দ্র করে লেখা। আমাদের মা নজরুল স্মৃতি গ্রন্থটি রচয়িতা হলেন নজরুলের বড় বৌমা উমা কাজী। এটাও কিন্তু ঠিক। তাহলে ভুল কোনটা? ভুল হচ্ছে অপশন ঘ, এটা সঠিক নয়। কি বলছে নিচের কোনটা সঠিক নয়? অপশন ঘ হচ্ছে সঠিক নয়। এটা আর পড়াবো না, অনেকটা বড় আছে। ঠিক আছে, এটা পড়াবো না, একটা বড় আছে। এখানে অনেকগুলো ভুল আছে, তাও একটু বলে দিই। তারপর একটি উপাধি দেখুন, নুরু, নরু, তারাখ্যাপা, নজরুল ইসলাম, বাগনান, হই হই কাজী এবং ছদ্মনাম, সাম্যবাদের কবি, মানুষের কবি, চরমনের কবি, হাবিলদার কবি, জাতীয় কবি, যুগের কবি, মৈত্রীর কবি। অ্যাকচুয়ালি উপাধি কোনগুলো? উপাধিগুলো হচ্ছে এই জনগণের কবি, সাম্যবাদী কবি, এইগুলো। ঠিক আছে, আর এই যে নুরু, তারাখ্যাপা, নজরুল ইসলাম, এগুলো হচ্ছে তার ছদ্মনাম। ওকে, তো এইগুলো মিস্টেক আছে। মিস্টেক মানে ইচ্ছা করে করা হয়েছে, হ্যাঁ, কিন্তু আপনারা কিন্তু গুলিয়ে যান সেই জন্য। ওকে, তো এটা সঠিক নয়। ওই জন্য দেখুন এখানে দিয়ে রয়েছে অপশান ঘ হচ্ছে সঠিক অ্যান্সার, মানে সঠিক নয় আর কি। ঠিক আছে, এটাই ঠিক চিহ্ন হবে। তাহলে দেখুন 36 নম্বর প্রশ্ন, শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করুন। এই দুটো প্রশ্ন একটু বড় আছে, কিন্তু কিছু করার নেই, এগুলো না পড়লে তথ্য জানতে পারবেন না। ফার্স্ট হচ্ছে, কলকাতার আলিপুর কেন্দ্রীয় কারাগারে বসে নজরুল আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতা রচনা করেন। খুব ইম্পর্টেন্ট, আলিপুর কেন্দ্রীয় কারাগারে। তার ছায়ানন্দ 1925 কাব্যগ্রন্থে মোট কবিতা সংখ্যা যে 50টি। এই কাব্যটি তিনি উৎসর্গ করেন কমরেড মুজাফফর আহমেদ ও কুতুবুদ্দিন আহমেদের উদ্দেশ্যে। এর কয়েকটি উল্লেখযোগ্য কবিতা হচ্ছে বিজয়িনী, কমলকাটা, চৈতি হাওয়া, বেদনা, অভিমান প্রভৃতি। এগুলো হচ্ছে শুদ্ধ। ঠিক আছে, এটা শুদ্ধ। এগুলো না পড়ালে আমরা অনেকটা মিস করে যাবো, এই জন্য বলে দিলাম শুদ্ধ এটা। 2 নম্বর দেখুন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে গানের প্রেরণায় নজরুল তার কাব্যগ্রন্থের নামকরণ করেন অগ্নিবীণা 1922। নজরুল তার দ্বিতীয় স্ত্রী প্রমিলা দেবী বিবাহ পূর্ববর্তী নাম কি ছিল? আশালতা সেনগুপ্তকে দোলন বা দুলি বলে ডাকতেন, এবং সেখান থেকেই সম্ভবত তিনি তার দ্বিতীয় কাব্যগ্রন্থের নাম রাখেন দোলন চাপা 1923। এটাও একদম ঠিক, এটাও লিখে দিন শুদ্ধ। ওকে, আগে এটা অ্যান্সারটা বলে দেওয়া উচিত ছিল, তারপর বুঝতে পারতেন ভালো করে। অ্যান্সারটা বলে দিই, অপশন গ, শুদ্ধ শুদ্ধ, অশুদ্ধ শুদ্ধ। ঠিক আছে, দুটো হচ্ছে শুদ্ধ, পেয়ে গেলেন। 3 নম্বর দেখুন, কাজী নজরুল ইসলামের বিশেরবাসী 1924 কাব্যটি একটি গাথা কাব্য, এবং এই কাব্য আমাদের প্রশংসা করছেন কারিগরের পত্রিকাটি। একদম ভুল, এটা গাথা কাব্য নয়। ঠিক আছে, এটা কিন্তু অনেক কিছু বিদ্রোহমূলক কবিতা আছে। তার মূল বাস্তব 1951 নামক অসম্পূর্ণ কাব্যগ্রন্থে মোট 5টি থেকে 20টি খণ্ড কবিতা আছে। এটাও ভুল। এই কাব্যের প্রথম কবিতা অবতরণিকা সৌগাত পত্রিকায় প্রকাশিত হয়। এটা হচ্ছে অশুদ্ধ। ঠিক আছে, দুটো শুদ্ধ ছিল, এটা হচ্ছে অশুদ্ধ। তো দেখুন 4 নম্বর দেখুন, কাজী নজরুল ইসলাম তার কাব্য আমপারা, তাহলে হচ্ছে 1933 নামক অনুবাদ গ্রন্থের ভূমিকাপত্রের আরজ শিরোনামের শেষে নিজেকে হামেদুল ইসলাম বা ইসলামের সেবক বলে উল্লেখ করেছেন।
নজরুল মোহাম্মদ লোক হাসান ছদ্মনামে তার পণ্ডিত মশাইয়ের ব্যাঘ্রশিসার 1933 নামক রেকর্ড নাটিকাটি রচনা করেন। তাহলে মোহাম্মদ লোক হাসান কার ছদ্মনাম? নজরুলের ছদ্মনাম। এই ছদ্মনামে তিনি পণ্ডিত মশাইয়ের ব্যাঘ্রশিকার 1933 নামক রেকর্ড নাটিকাটি রচনা করেন। ওকে। নজরুলের নিষিদ্ধকৃত প্রথম গ্রন্থ হল যুগবাণী 1922 প্রবন্ধ গ্রন্থ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে নজরুলের নিষিদ্ধকৃত প্রথম গ্রন্থের নাম কি? যুগবাণী, সাল হচ্ছে 1922। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি। গ্রন্থ বললে যেটা গ্রন্থাকারে প্রকাশিত, যেটা কাব্য গ্রন্থ হতে পারে, নাটকও হতে পারে, উপন্যাসও হতে পারে, বা প্রবন্ধ গ্রন্থ হতে পারে, বা গল্প গ্রন্থ হতে পারে। নজরুলের নিষিদ্ধকৃত প্রথম গ্রন্থ কি? যুগবাণী 1922 নামক প্রবন্ধ গ্রন্থ। কোনো কাব্যগ্রন্থ নয়, একটা প্রবন্ধ গ্রন্থ যুগবাণী, তার নিষিদ্ধকৃত প্রথম গ্রন্থ। ভালো মনে রাখবেন। এই প্রবন্ধ গ্রন্থটি 1922 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়। ঠিক আছে, একদম শুদ্ধ এটা। প্রথম মনে রাখবেন, নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী। পরীক্ষায় আসবে 1922 খ্রিস্টাব্দে এটা ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়। মানে শুদ্ধ শুদ্ধ, অশুদ্ধ শুদ্ধ। ঠিক আছে, ঘ হচ্ছে শুদ্ধ, গ হচ্ছে অশুদ্ধ, মানে 3 হচ্ছে অশুদ্ধ, 2 হচ্ছে শুদ্ধ, আর 1 হচ্ছে শুদ্ধ। শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ, এগুলো না পড়ালে আর কিছু মিস্টেক করে যেতেন, ভাবছিলাম ছেড়ে দেবো আমি, কিন্তু এগুলো না পড়ালে অনেক কিছু মিস্টেক করে যেতেন। এইগুলোই পরীক্ষায় আসবে, হয়তো বড় প্রশ্ন, কিন্তু এগুলোই পরীক্ষায় আসবে, এর মধ্যেই পরীক্ষায় আসবে, কারণ স্কোপ নেই হাতে। তখন সাহিত্য প্রশ্ন, বাম দিক ও ডান দিক মিলান কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থের উৎসর্গ। হ্যাঁ, একটার মধ্যে 4টা কিন্তু আছে। উত্তর আগে বলে দিই। উত্তর হচ্ছে অপশন খ, 1-এর 2, 2-এর 1, 3-এর 4, 4-এর 3। এবার মিলান। ওকে। ফার্স্ট দেখুন, অগ্নিবীণা বিপ্লবী শ্রীযুক্ত বারীন্দ্র কুমার ঘোষ মহাশয়কে উৎসর্গ করেন। অগ্নিবীণা সাল লেখা 1922। এটা বিপ্লবী শ্রীযুক্ত বারীন্দ্র কুমার ঘোষ মহাশয়কে উৎসর্গ করেন, 2 নম্বর। ঠিক আছে না, 2-এর 1 মানে বিশের বাসী, এটা কিন্তু মিসেস এম রহমান সাহেবকে উৎসর্গ করেন। হ্যাঁ, বিশের বাসী 1924, এটা কিন্তু মিসেস এম রহমান সাহেবাকে উৎসর্গ করেন। এবং 3-এর 4 চিত্তনামা। চিত্তনামা কবিটি কাকে উৎসর্গ করেন? হচ্ছে মাতা শ্রীমতী বাসন্তী দেবী মহাশয় উৎসর্গ করেন। ঠিক আছে, মাতা শ্রীমতী বাসন্তী দেবী মহাশয় উৎসর্গ করেন। 3জনকে তিনি মাতা বলে ডাকতেন। ঠিক আছে, চিত্তনামা হচ্ছে বাসন্তী দেবী মহাশয়কে উৎসর্গ করেন। 4 নম্বর দেখুন, সর্বহারা। এটা দেখুন 3 নম্বর দেখা হয়, মাতা শ্রীমতী বিরোধী সুন্দরী দেবী মহাশয় উৎসর্গ করেন। ঠিক আছে, তাহলে দেখুন 4 নম্বর সর্বহারা হচ্ছে, 3 হবে মাতা শ্রীমতী বিরোজা সুন্দরী দেবী মহাশয়কে উৎসর্গ করেন। ওকে, এই হচ্ছে তার কাব্যগ্রন্থের উৎসর্গ। একটা 4টা হয়ে গেল। তবে দেখুন, বাম দিক ও ডান দিক মিলান কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা, মানে কোন কাব্যগ্রন্থে কোন কবিতা আছে। ঠিক আছে, আর উত্তরটা বলতে এটা একটু মেলাতে অসুবিধা হবে, কারণ বাম দিক ডান দিকটা এর বেশি ডান দিকে রয়ে গেছে। তো এটা অ্যান্সার হবে অপশন ঘ, 1-এর 4, 2-এর 3, 3-এর 2, 4-এর 1। ওকে, 1-এর 4 দেখুন মিলতে অসুবিধা হবে। ফার্স্ট হচ্ছে বিশের বাঁশি 1924। ঠিক আছে, তো বিশের বাঁশি কাব্যগ্রন্থের যে এইগুলো হবে কবিতাগুলো অন্তর্গত, তবে 4 আইরে আবার, আইরে আবার আমার চিরতিক্ত প্রাণ, এটা প্রথম কবিতা। আত্মশক্তি, বন্দি বন্দনা, যুগান্তরের গান, চরকার গান, মুক্ত পিঞ্চটা শেষ কবিতা। সেই বন্দি বন্দনা মনে আছে, যে বুদ্ধদেব বসু নজরুল ইসলামের বন্দি বন্দনা কবিতাকে তার কাব্যগ্রন্থ নামকরণ করে বন্দি বন্দনা, অন্যান্য কবিতা। সেই বন্দি বন্দনা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সেই বন্দি বন্দনা হচ্ছে, মনে রাখবেন, তার বিশের বাসী কাব্যগ্রন্থের অন্তর্গত। তাহলে দেখুন 2 নম্বর সাম্যবাদী, সালগত 1925 খ্রিস্টাব্দ। দেখুন সাম্যবাদী হবে অপশন 3 সাম্য, তার প্রথম কবিতা। সাম্যবাদী নাম কবিতা, ঈশ্বর মানুষ, সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কবিতা আছে কিন্তু। হ্যাঁ, বারাঙ্গনা, কুলিমজুর, কুলিমজুর বিখ্যাত কবিতা, তার শেষ কবিতা। ঠিক আছে, তাহলে দেখুন 3-এর 2 সর্বহারা, সাল হচ্ছে 1926। ওকে, দেখুন 3-এর 2 মানে সর্বহারা প্রথম কবিতা, নাম কবিতা। কান্ডারি হুঁশিয়ার, মারাত্মক ইম্পর্টেন্ট। ফরিয়াদ, আমার কৈফত, প্রার্থনা, গোকুলনাথ, তার শেষ কবিতা। আমার কৈফত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 3-এর 2 হচ্ছে, মনে রাখবেন। আর লাস্ট হচ্ছে 4-এর 1 মানে এই ফণি মনসা, সাল হচ্ছে 1927। 2000 সাল কত? 1927, তার 1 নম্বর। সব্যসাচীদের প্রথম কবিতা। দীপান্তরের বন্দিনী, সত্যেন্দ্র প্রয়াণ, খুব ইম্পর্টেন্ট, সত্যেন্দ্র প্রয়াণ। হ্যাঁ, সত্যেন্দ্রনাথের মৃত্যুতে ব্যতীত রচনা করেন। যুগের আলো, পথের দিশা, হিন্দু মুসলিম যুদ্ধ, তার শেষ কবিতা। ওকে, তাহলে এগুলো একটু মনে রাখবেন। তারপর দেখুন 29 নম্বর প্রশ্ন, বাম দিক ও ডান দিক মিলান কাজী নজরুল ইসলামের পত্রিকায় প্রকাশিত কবিতা, মানে কোন কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত। পাশে দেখুন কাব্যগ্রন্থের অন্তর্গত, সেটাও দিয়ে দিয়েছি আমরা, মানে কী নেই বইটাতে আমরা কমেন্ট করে জানাবেন। উত্তর বলি, উত্তর হচ্ছে 1-এর 3, 2-এর 4, 3-এর 1, 4-এর 2।
কীভাবে অথেন্টিকভাবে বানানো হয়েছে। অন্যান্য বই এমসিকিউ মানেই ভুল, কীভাবে অথেন্টিকভাবে বানানো হয়েছে দেখুন কীভাবে বানানো হয়েছে। তার 1-3, ঠিক আছে। দেখুন বিদ্রোহী, যেটা হচ্ছে তার অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত, বিদ্রোহীটা তার অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত দ্বিতীয় কবিতা ও শ্রেষ্ঠ কবিতা। এটা হচ্ছে কোন পত্রিকায় প্রকাশিত না, সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত। তারপর দেখুন 2-4 শহীদ ঈদ, এটা ভাঙাগান কাব্যগ্রন্থের অন্তর্গত, হ্যাঁ, শহীদ ঈদ ভাঙাগান কাব্যগ্রন্থের অন্তর্গত। তো এটা দেখুন, এটা হচ্ছে সাপ্তাহিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত। এই শহীদ ঈদরা ভাঙাগান কাব্যগ্রন্থের অন্তর্গত, এটা সাপ্তাহিক মোহাম্মদী পত্রিকার অন্তর্গত। তারপর দেখুন 3-1 সাম্যবাদী, সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত, হ্যাঁ, সাম্যবাদী হচ্ছে সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। তো এটা হচ্ছে লাঙল পত্রিকায় প্রকাশিত, সাম্যবাদী কবিতাটি লাঙল পত্রিকায় প্রকাশিত। আর 4 নম্বর হচ্ছে 2 দুঃশাসনের রক্তপান, সেটা হচ্ছে তার দুঃশাসনের রক্ত, হ্যাঁ, ভাঙার গান কাব্যগ্রন্থের অন্তর্গত। তো এটা হচ্ছে 2 ধূমকেতু পত্রিকায় প্রকাশিত। বিদ্রোহী হচ্ছে সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত, ফার্স্ট আর কি। বিদ্রোহী অনেকগুলো পত্রিকায় প্রকাশিত হয়, ঠিক আছে, 4টার মতো 3-4টা মানে কাব্যগ্রন্থে মানে কবিতা এর মধ্যে প্রকাশিত হয়, পত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু প্রথম হচ্ছে বিদ্রোহী কোন পত্রিকায় প্রকাশিত হয়, সাপ্তাহিক বিজলি। তারপর শহীদ ঈদ তোমার হচ্ছে সাপ্তাহিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত। তারপর সাম্যবাদী লাঙল পত্রিকায় প্রকাশিত। দুঃশাসনের রক্তপান বা দুঃশাসনের রক্ত, এটা হচ্ছে লাঙল পত্রিকায় প্রকাশিত, ঠিক আছে। তারপর দেখুন, সরি, এটা ধূমকেতু পত্রিকায় প্রকাশিত। দুঃশাসনের রক্তপান বা দুঃশাসনের রক্ত হচ্ছে ধূমকেতু পত্রিকায় প্রকাশিত। তারপর দেখুন বাম দিক ও ডান দিক মিলান কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থের অন্তর্গত মোট কবিতার সংখ্যা, মানে তার কোন কাব্যগ্রন্থে কতগুলো কবিতা আছে, ঠিক আছে। আগে উত্তরটা বলে দিই। উত্তর হচ্ছে অপশন ক 1-2, 2-1, 3-4, 4-3। ওকে। তাহলে সাম্যবাদী 1922, এটা হচ্ছে কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতার সংখ্যা হচ্ছে 12টি, ঠিক আছে। এই কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতার সংখ্যা কত? 12টি। তাহলে দেখো সাম্যবাদী 1925, এই কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতার সংখ্যা হচ্ছে 11টি। সাম্যবাদী কাব্যগ্রন্থের কবিতার সংখ্যা কত? 11টি, ঠিক আছে, মানে 1-2, 2-1। তাহলে 3-4, 4-3, মানে ফণী মনসা 1927, এই কাব্যগ্রন্থের অন্তর্গত কবির সংখ্যা হচ্ছে 4-23টি। ফণী মনসা কাব্যগ্রন্থের অন্তর্গত কবির সংখ্যা কত? 4 নম্বর 23টি। চক্রবাক 1929, চক্রবাকের সাল কত? 1929, এই কাব্যগ্রন্থের অন্তর্গত কবির সংখ্যা কত? 19টি। চক্র কাব্যগ্রন্থের অন্তর্গত কবির সংখ্যা কত? 19টি। এগুলো মনে রাখবেন, ঠিক আছে। বইটা নিলে মনে রাখতে হবে না, বইই পেয়ে যাবেন। বইটার নাম কি? বাংলা সারথি। মানে একটা প্রশ্ন কিন্তু 4টা প্রশ্ন লুকিয়ে আছে, মানে এখানে 74টা প্রশ্ন আছে, সেটা কিন্তু 100টা প্রশ্নের সমান হবে। ওকে। তারপর দেখুন 61 প্রশ্ন, কাজী নজরুল ইসলাম তার কোন কাব্যগ্রন্থটি মেদিনীপুর নিবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন? মাত্র ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক ভাঙাগান কাব্যগ্রন্থটি। 42 প্রশ্ন, কাজী নজরুল ইসলামের মুক্তি কবিতাটি শ্রাবণ 1326 বঙ্গাব্দে বা 1919 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়? মুক্তি কবিতা। ওকে, মনে রাখবেন। উত্তর হচ্ছে অপশন ক বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। তখন 43 প্রশ্ন, কোন পত্রিকার মধ্য দিয়ে কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যতে আত্মপ্রকাশ করেন? ওকে, উত্তর হচ্ছে অপশন ঘ সওগাত পত্রিকা। এই পত্রিকাতেই তার প্রথম রচনা বাউন্ডুলের আত্মকাহিনী প্রকাশিত হয়। তাহলে দেখুন 44 প্রশ্ন, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রথম কবে সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়? প্রথমে বিজলি পত্রিকায় প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি, প্রথম কবে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন গ 1922 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি বা 22 পৌষ 1328 বঙ্গাব্দে। আমাকে 21 বলে, 21 কিন্তু হবে না। 1922 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি বা 22 পৌষ 1328 বঙ্গাব্দে। তাদের 45 প্রশ্ন, সাপ্তাহিক বিজলি পত্রিকা ছাড়া আর কোন কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়? মোট 4টা পত্রিকায় প্রকাশিত হয়, একটা সাপ্তাহিক বিজলি। এর অ্যান্সার হবে অপশন ঘ, উপরে সবগুলি সঠিক। বিজলি ছাড়াও মাসিক প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় 1922 খ্রিস্টাব্দে বা মাঘ 1328 বঙ্গাব্দে। মাসিক সাধনা পত্রিকায় প্রকাশিত হয় 1922 খ্রিস্টাব্দে বা বৈশাখ 1329 বঙ্গাব্দে। আর অর্ধ সাপ্তাহিক ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয় 22 আগস্ট 1922 খ্রিস্টাব্দে বা 1329 বঙ্গাব্দে। মোট 4টা পত্রিকায় বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়, মনে রাখবেন। প্রথম কিন্তু সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয় 1922 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি বা 22 পৌষ 1328 বঙ্গাব্দে। তারপর দেখুন 46 প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? সবাই জানেন, উত্তর হচ্ছে অপশন ক অগ্নিবীণা, তাহলে হচ্ছে 1922 খ্রিস্টাব্দ। 47 প্রশ্ন,
কাজী নজরুল ইসলাম মোট কটি পত্রিকা সম্পাদনার সঙ্গে জড়িত ছিলেন? এটা আগেই বলেছি। উত্তর হচ্ছে অপশন গ, মোট 3টি পত্রিকা সম্পাদনার সঙ্গে জড়িত ছিলেন। আসলে প্রশ্ন, কাজী নজরুল ইসলাম সম্পাদিত ধূমকেতু পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয়? এই পত্রিকাটি সপ্তাহে 2বার প্রকাশিত হতো, মানে অর্ধসাপ্তাহিক পত্রিকা। উত্তর হচ্ছে অপশন খ, 11ই আগস্ট 1922 খ্রিস্টাব্দে বা 26 শ্রাবণ 1329 বঙ্গাব্দে ধূমকেতু পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। এটি ছিল অর্ধসাপ্তাহিক পত্রিকা, সপ্তাহে 2বার প্রকাশিত হতো। তাহলে দেখুন 19 আমার প্রশ্ন, নজরুল সম্পাদিত ধূমকেতু পত্রিকার প্রথম পাতা শীর্ষে এই বাণী লেখা থাকতো, কাজী নজরুল ইসলাম কল্যাণিয়াসু, আই চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। এই পত্রিকাকে আশীর্বাদ করে কে কথা লিখেছিলেন? সবাই জানেন এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন ক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাদের 5 প্রশ্ন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও রাজনীতিবিদ কমরেড মুজফ্ফর আহমদের যুগ্ম সম্পাদনায় নবযুগ পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয়? তাহলে নজরুল ইসলাম ও মুজাফফর আহমেদের যুগ্ম সম্পাদনায় কিন্তু নবযুগ পত্রিকাটি প্রকাশিত হয়। তথ্য দেখুন, এটি একটি সান্ধ্য দৈনিক রাজনৈতিক পত্রিকা। এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কে? শেরে বাংলা এ কে ফজলুল হক। তিনি নিজ অর্থে এই পত্রিকাটি প্রকাশ করেন। ঠিক আছে, তাহলে সম্পাদক কে ছিলেন? প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কে? শেরে বাংলা এ কে ফজলুল হক। উত্তর হচ্ছে অপশন ক, 1920 খ্রিস্টাব্দের 12 জুলাই বা 1327 বঙ্গাব্দে নবযুগ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। তারপর দেখুন 51 প্রশ্ন, কাজী নজরুল ইসলাম সম্পাদিত প্রথম ও শেষ পত্রিকা কোনটি? এর মধ্যে শেষ পত্রিকাটি হলো নজরুল ইসলাম পরিচালিত পত্রিকা। ঠিক আছে, বা 3টা পত্রিকা পার্থক্য আছে, সম্পাদিত আলাদা, পরিচালিত আলাদা। তো প্রথমটা তিনি সম্পাদনা করেন আর লাস্টেটা তিনি পরিচালনা করেন। ঠিক আছে, তো প্রথম ও শেষ পত্রিকা কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, প্রথম পত্রিকা হচ্ছে নবযুগ আর শেষ পত্রিকা হচ্ছে লাঙ্গল পত্রিকা। ঠিক আছে, সম্পাদনা পরিচালনার মধ্যে কিছুটা পার্থক্য আছে। বাংলা প্রশ্ন, 1922 খ্রিস্টাব্দে 26 সেপ্টেম্বর দুর্গাপুজোর আগে কোন পত্রিকায় আনন্দময়ীর আগমনে নামক বিদ্রোহাত্মক কবিতাটি প্রকাশের জন্য কাজী নজরুল ইসলামকে 1 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়? কোন কবিতা? আনন্দময়ীর আগমনে। কবে? 1922 খ্রিস্টাব্দে 26 সেপ্টেম্বর বা 1329 বঙ্গাব্দে দুর্গাপুজোর আগে। কোন পত্রিকায় এটা প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন খ, ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়। তাহলে দেখুন 53 নম্বর প্রশ্ন, আনন্দময়ী আগমনে নামক বিদ্রোহাত্মক কবিতাটি প্রকাশের জন্য কাজী নজরুল ইসলামকে কবে 1 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে প্রেসিডেন্সি জেলে রাখা হয়? কোন জেলে রাখা হয়? প্রেসিডেন্সি জেলে। হ্যাঁ, আনন্দময়ী আগমনে। এটা কিন্তু বিদ্রোহাত্মক কবিতা। তো উত্তর হচ্ছে অপশন ঘ, 1923 খ্রিস্টাব্দে 16 জানুয়ারি বা 1329 বঙ্গাব্দে। তাহলে দেখুন 54 প্রশ্ন, নিম্নলিখিত কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলামের বিদ্রোহাত্মক কাব্যগ্রন্থ? সবাই জানেন, মারাত্মক ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন ক, অগ্নিবীণা, সাল হচ্ছে 1922 খ্রিস্টাব্দ। 55 প্রশ্ন, কাজী নজরুল ইসলামের দোলন চাপা সাল হচ্ছে 1923 কাব্যগ্রন্থে মোট কটি কবিতা আছে? উত্তর হচ্ছে অপশন খ, 19টি কবিতা। আমি যখন প্রশ্ন করি, সত্যি কথা বলতে মাথার ছিট চলে আসে, চোখে সমস্যা হয় যে কোনটা বাদ পড়ে গেছে, কোনটা আসতে পারে, তথ্যগুলোকে কীভাবে শর্ট প্রশ্নে একত্রিত করা যায়, স্কোপ নেই হাতে, কীভাবে প্রশ্নগুলোকে শুদ্ধ অশুদ্ধ করে তথ্যগুলো এখন জড়ো করা যায়, সবই কিন্তু আমরা দিয়েছি। আপনারা ভেবে দেখুন, যারা মনে হচ্ছে তথ্য পড়ছেন, প্রশ্ন পড়ছেন না, মনে হচ্ছে তথ্য পড়ছেন। 56 প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থটি প্রথম বাজেয়াপ্ত বা নিষিদ্ধ হয়? আগে বলেছিলাম যে যুগবাণী প্রবন্ধগ্রন্থ প্রথম নিষিদ্ধ হয়, সেটা কিন্তু প্রবন্ধগ্রন্থ। প্রথম গ্রন্থ হচ্ছে যুগবাণী, সেটা প্রবন্ধগ্রন্থ, সেটা কিন্তু প্রথম নিষিদ্ধ হয়। এখানে বলছে কোন কাব্যগ্রন্থটি প্রথম বাজেয়াপ্ত হয়, বাজেয়াপ্ত বলেছে। ওকে, তথ্য দেখুন বা উত্তর দেখুন, উত্তর হচ্ছে অপশন গ, বিষের বাঁশি। বিষের বাঁশি কাব্যগ্রন্থটি প্রথম বাজেয়াপ্ত হয়। এবার তথ্য দেখুন যে 1924 খ্রিস্টাব্দের 22 অক্টোবরের গেজেট ঘোষণায় এই কাব্যগ্রন্থটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। এটি নজরুলের নিষিদ্ধকৃত দ্বিতীয় গ্রন্থ। ভালো করে বুঝুন, যেহেতু আমরা বলেছি কি যে প্রবন্ধগ্রন্থ, কাব্যগ্রন্থ, উপন্যাস, নাটক, গল্পগ্রন্থ সবগুলোকে কিন্তু গ্রন্থ বলা হয়, যেটা গ্রন্থাগারে বা পুস্তকারে প্রকাশিত। প্রথম নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে কি, সেটা সবাই জানেন, যুগবাণী 1922 প্রকাশিত, 22 নিষিদ্ধ হয়েছে। আর প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ কোনটা? প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ হচ্ছে বিষের বাঁশি, সেটা কিন্তু তার নিষিদ্ধকৃত গ্রন্থ বললে দ্বিতীয় গ্রন্থ, কাব্যগ্রন্থ বললে প্রথম, আর গ্রন্থ বললে নিষিদ্ধকৃত দ্বিতীয় গ্রন্থ।
চব্বিশ খ্রিস্টাব্দের 22শে অক্টোবর বা 1331 বঙ্গাব্দে গেজেট ঘোষণায় কিন্তু কাব্যগ্রন্থটি নিষিদ্ধ করা হয়। কোন কাব্যগ্রন্থটি? মানে বিশের বাসী। হ্যাঁ, সবাই যখন বইটার নাম বাংলা সাহিত্যে এই বইটা বুকিং করে নেবেন, ঠিক আছে? বুকিং চলছে। 7 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের নিষিদ্ধকৃত দ্বিতীয় কাব্যগ্রন্থ কোনটি? হ্যাঁ, দ্বিতীয় কাব্যগ্রন্থ বলেছে। উত্তর হচ্ছে অপশন খ, ভাঙার গান। মানে বিশের বাসীর পর কিন্তু ভাঙার গান তোমার নিষিদ্ধ করা হয়। তথ্য দেখুন, 1924 খ্রিস্টাব্দের 11 নভেম্বর বা 1331 বঙ্গাব্দে এই কাব্যগ্রন্থটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। এটি নজরুলের নিষিদ্ধকৃত তৃতীয় গ্রন্থ। তাহলে প্রথম হচ্ছে যদি কাব্য বলে বিশের বাসী, দ্বিতীয় কাব্য বলে ভাঙার গান, মানে নিষিদ্ধকৃত। আর যদি প্রথম গ্রন্থ বলে তাহলে যুগবাণী প্রবন্ধ গ্রন্থ, দ্বিতীয় গ্রন্থ বললে বিশের বাসী, তৃতীয় গ্রন্থ বললে নিষিদ্ধকৃত তৃতীয় গ্রন্থ বললে ভাঙার গান, ঠিক আছে? নিষিদ্ধকৃত তৃতীয় গ্রন্থ বললে ভাঙার গান হবে, আর নিষিদ্ধকৃত দ্বিতীয় কাব্যগ্রন্থ বললে কিন্তু ভাঙার গান হবে। দ্বিতীয় কাব্যগ্রন্থ, তৃতীয় গ্রন্থ, ঠিক আছে? কবে? 1924 খ্রিস্টাব্দের 11 নভেম্বর বা 1331 বঙ্গাব্দে কাব্যগ্রন্থটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। তাহলে দেখুন 18 প্রশ্ন, নজরুল গবেষকদের মতে কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত বা নিষিদ্ধকৃত গ্রন্থের সংখ্যা কয়টি? ডাউট থাকে কিন্তু কোনো ডাউট নেই। উত্তর হচ্ছে অপশন ক, 6টি। অনেকে 5টি বলে, কিন্তু তার কাছে প্রমাণ আছে তার বাজেয়াপ্ত বা নিষিদ্ধকৃত গ্রন্থের সংখ্যা 6টি। তাহলে দেখুন 19 প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত মোহন্তের গান কবিতাটি তারকেশ্বরের মহন্ত সতীশ গিরির বিরুদ্ধে রচিত? হ্যাঁ, তারকেশ্বরের মহন্ত সতীশ গিরির বিরুদ্ধে রচিত। উত্তর হচ্ছে অপশন ঘ, ভাঙার গান কাব্যগ্রন্থের অন্তর্গত মোহন্তের গান কবিতাটি তারকেশ্বরের মহন্ত সতীশ গিরির বিরুদ্ধে রচিত। এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। 7 প্রশ্ন, কাজী নজরুল ইসলামের শেষ মানে জীবদ্দশায় শেষ প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন গ, ঝড়। এটা পুরোপুরি কাব্যগ্রন্থ নয়, কিন্তু কাব্যগ্রন্থের আওতায় আনা হয়। অপশন গ, ঝড় হবে। সাল হচ্ছে কত? এটা একটু পরে বলবো, এখানে দেওয়া আছে দেখুন। 61 প্রশ্ন, কাজী নজরুল ইসলামের ঝড় কাব্যগ্রন্থ, কেউ বলে কিশোর নাট্য কাব্য বা কাব্য নাটক, ঠিক আছে? এর প্রকাশকাল কত? কিন্তু এসএসসি এটা ঝড় অ্যান্সারই নেবে, তার শেষ কাব্যগ্রন্থ। তো এর প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন ক, 1960 খ্রিস্টাব্দ বা 1 অগ্রহায়ণ 1367 বঙ্গাব্দ। 1960 খ্রিস্টাব্দ বললেই হবে, তার ঝড়ের প্রকাশকাল 1960 খ্রিস্টাব্দ। 62 প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশ চলচ্চিত্র নির্মাণ করেন বা কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়? উত্তর হচ্ছে অপশন গ, কানাডায়। ওকে, সব প্রশ্ন দিয়েছি। 63 প্রশ্ন, কাজী নজরুল ইসলামকে কবে ভারত সরকারের অনুমতিক্রমে সপরিবারে স্থায়ীভাবে বাংলাদেশে নিয়ে আসা হয়? হ্যাঁ, ভারত সরকারের অনুমতিক্রমে সপরিবারে স্থায়ীভাবে বাংলাদেশে নিয়ে আসা হয় কবে? উত্তর হচ্ছে অপশন খ, 1972 খ্রিস্টাব্দের 24শে মে। 1972 সালে 24শে মে মানে কত? 1379 বঙ্গাব্দে। 64 প্রশ্ন, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে কবে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করেন? ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন গ, 1974 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর বা 1381 বঙ্গাব্দে। 65 প্রশ্ন, বাংলাদেশ সরকার কাজী নজরুল ইসলামকে কবে 21শে পদক প্রদান করেন? ঠিক আছে, 21শে পদক কবে প্রদান করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, 1976 খ্রিস্টাব্দে। তারপর দেখুন 63 প্রশ্ন, কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ঢাকা শহরে কবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? মৃত্যুর পর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ বা জামা মসজিদ প্রাঙ্গণে সমাধিস্থ করা হয়। মৃত্যুরা তার বয়স হয়েছিল কত? 77 বছর। মৃত্যুতে কত বয়স হয়েছিল? 77 বছর। তো তিনি কবে মারা যান? উত্তর হচ্ছে অপশন গ, 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট বা 12 ভাদ্র 1383 বঙ্গাব্দে। আপনারা শুধু মানে খ্রিস্টাব্দটা মনে রাখবেন, 76 খ্রিস্টাব্দের 29 আগস্ট। ওকে, দেখুন 67 প্রশ্ন, এগুলো হচ্ছে মেনের প্রশ্ন। এবার বিভিন্ন লেখা হয় না, পরীক্ষায় চলে আসছে যে তোমার সুকুমার সেনের গ্রন্থের নাম কি, বাংলা সাহিত্যের ইতিহাস। তো আমি কিছু গ্রন্থের নাম তুলে ধরেছি যেগুলো যার লেখা আর কি, নজরুলকে কেন্দ্র করে। তখন বাম দিক ও ডান দিক মেলান, কাজী নজরুল ইসলাম বিষয়ক রচিত গ্রন্থ, তার লেখক, ঠিক আছে? তো দেখুন 67 উত্তর বলে দেই। উত্তর হচ্ছে অপশন ক, 1-2, 2-1, 3-4, 4-3, ঠিক আছে? বাম দিকে ডান দিকে অসুবিধা হবে। ফার্স্ট দেখো, বাংলা সাহিত্যের নজরুল, সাল দরকার নেই। তো এটা কার লেখা? এটা হচ্ছে মনে রাখবে আজহারউদ্দিন খানের লেখা। পশ্চিমবঙ্গের বা দুই বাংলার প্রথম নজরুল গবেষক। পশ্চিমবঙ্গের প্রথম বা দুই বাংলার প্রথম নজরুল গবেষককে আজহারউদ্দিন খান। তাহলে এই গ্রন্থের নাম কি? বাংলা সাহিত্যের নজরুল।
তাহলে 2 নম্বর দেখো, কাজী নজরুল ইসলাম এক অজ্ঞাত পর্ব। এর লেখককে, এর লেখক হচ্ছে, মনে রাখবেন এখানে দেওয়া আছে অজিত দাস। এর লেখক হচ্ছে অজিত দাস। 3 নম্বর দেখো, নজরুল চরিত মানস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1960 খ্রিস্টাব্দ বা ভাদ্র 67 বঙ্গাব্দ। 1960 মনে রাখলেই হবে। বাংলা সাহিত্য নজরুল কত? 1954 খ্রিস্টাব্দ বা জ্যৈষ্ঠ 1361 বঙ্গাব্দ। ওকে, তো নজরুল চরিত মানস 3 নম্বর, 1960 খ্রিস্টাব্দ। এটা রচয়িতাকে, এটা রচয়িতা হচ্ছে, মনে রাখবেন, ডক্টর সুশীল কুমার গুপ্ত। হ্যাঁ, ডক্টর সুশীল কুমার গুপ্ত। এই বইগুলো আমার কাছে আছে। তারপর দেখুন 4 নম্বর, নজরুল স্মৃতি সমনামের 2টি গ্রন্থ। হ্যাঁ, নজরুল স্মৃতি সমনামের 2টি গ্রন্থ। এটা হচ্ছে, দেখুন, দুলোকের লেখা, একজন লিখেছেন, একজন সম্পাদনা করেছেন। ঠিক আছে, তো 3 নম্বর হবে আর কি। ডক্টর সত্যপ্রসাদ সেনগুপ্ত, আর একজন সম্পাদনা করেছেন কে? সম্পাদনা করেছেন বিশ্বনাথ দে। ওকে, এগুলো মনে রাখবেন। তাহলে 68 নম্বর, অনেক গ্রন্থ আছে। বাম দিক ও ডান দিক মেলান, নজরুল বিষয় রচিত গ্রন্থ, তার লেখক। অপশন গ হবে অ্যান্সার। 1-3, 2-4, 3-1, 4-2। অনেকগুলো এগুলো দিয়েছেন কেন? এগুলো কারণ আছে দেওয়া। নজরুল কাব্য প্রসঙ্গ, এটা হচ্ছে কিরণ শঙ্কর সেনগুপ্তের লেখা। তো নজরুল জীবনী, এটা হচ্ছে অরুণ কুমার বসু লেখা, খুব ইম্পর্টেন্ট। নজরুল জীবনী কার লেখা? অরুণ কুমার বসু। তো 3-1, নিষিদ্ধ নজরুল, শিশির কর, মারাত্মক ইম্পর্টেন্ট গ্রন্থ এটা। নিষিদ্ধ নজরুল শিশির করের লেখা, সম্ভবত আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত। এই গ্রন্থেই তিনি বলেছেন যে নজরুলের বাজেয়াপ্ত গ্রন্থের সংখ্যা কটা? 6টা। আর সমগ্র নজরুল জীবন, এটা হচ্ছে রচয়িতাকে বাদন সেনগুপ্ত। সমগ্র নজরুল জীবন বাদন সেনগুপ্তের লেখা, 4-2। ওকে, তাহলে দেখুন 70 নম্বর, বাম দিক ও ডান দিক মিলান, কাজী নজরুল ইসলাম বিষয়ক রচিত গ্রন্থ, তার লেখক। এখানে 16-17টা গ্রন্থ আছে নজরুল কেন্দ্র করে লেখা। দেখুন উত্তরটা বলে দিই, উত্তরটা হচ্ছে অপশন খ, 1-2, 2-1, 3-4, 4-3। ঠিক আছে, 1-1, 2-2, 2-1, 1-2, 2-1, 3-4, 4-3। ওকে, এগুলো কিন্তু যদি একটু ভুল হয়ে যায় কিন্তু সমগ্রটাই ভুল হয়ে যাবে, এটা কিন্তু ভালো করে মনে রাখবেন। দেখুন, জনগণের কবি কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, এটা রচয়িতাকে কল্পতরু সেনগুপ্ত। তাহলে নজরুলকে জনগণের কবি কে বলেছেন? কল্পতরু সেনগুপ্ত। ঠিক আছে, নজরুলকে জনগণের কবি বলেছেন কল্পতরু সেনগুপ্ত, জনগণের কবি কাজী নজরুল ইসলাম। তারপর দেখো, নজরুল ইসলাম কবি মানস ও কবিতা, এটা কার লেখা? এটা আমার কাছে আছে, ধ্রুবকুমার মুখোপাধ্যায়ের লেখা। এটা হচ্ছে ধ্রুবকুমার মুখোপাধ্যায়ের লেখা। ঠিক আছে, তারপর দেখো, কাজী নজরুল ইসলাম জন্ম শতবর্ষ সারণ, এটা পশ্চিমবঙ্গ সংখ্যা, অ্যাকচুয়ালি 1406 পশ্চিমবঙ্গ সংখ্যা। ঠিক আছে, 1999 বা 1406 লেখা। কাজী নজরুল ইসলাম জন্ম শতবর্ষ স্মরণ, এই বইগুলো আমার কাছে আছে। এটা কি হবে? এর প্রধান সম্পাদক হচ্ছে তারাপদ ঘোষ, এবং সম্পাদক ছিলেন, অনুসম্পাদক ছিলেন অজিত মণ্ডল। ঠিক আছে, আর দেখুন, কাজী নজরুল ইসলাম সাহিত্য অকাডেমি থেকে প্রকাশিত সাল হচ্ছে 1999। এখান থেকে সালগুলো নিয়েছি। এটা হচ্ছে 3, ডক্টর গোপাল হালদার। শুধু এখান থেকে না, আমি বাংলাদেশের বই থেকেও লিখেছি। তাহলে কাজী নজরুল ইসলাম সাহিত্য অকাডেমি প্রকাশিত 1999, ডক্টর গোপাল হালদারের গ্রন্থটা রচয়িতা। ঠিক আছে, তবে দেখো 70 নম্বর, বাম দিক ও ডান দিক মিলান, নজরুল বিষয় রচিত গ্রন্থ, তার লেখক। এখানে 4টা আছে, 16টা গ্রন্থ আছে। ঠিক আছে, উত্তরটা বলে দিই, উত্তর হচ্ছে অপশন ঘ, 1-4, 2-3, 3-2, 4-1। ওকে, ফার্স্ট দেখুন, নজরুল নির্দেশিকা, নজরুল জীবনী, কাজী নজরুল ইসলাম জীবন ও কবিতা, কাজী নজরুল ইসলাম জীবন ও সাহিত্য, বেশি বেশি গ্রন্থ সব ইনি লিখেছেন। কাজী নজরুল ইসলাম জীবন ও সৃজন, কাজী নজরুল ইসলামের গীতি সাহিত্য, নজরুল প্রসঙ্গে, কাজী নজরুল ইসলাম জীবন ও সৃষ্টি, কিশোর কবি নজরুল। এই গ্রন্থের রচয়িতা কে? প্রত্যেক গ্রন্থের রচয়িতা হচ্ছে একজনই, মনে রাখবেন। 1-4, রফিকুল ইসলাম, বাংলাদেশের প্রথম নজরুল গবেষক। ঠিক আছে, তাহলে রফিকুল ইসলামকে বাংলাদেশের প্রথম নজরুল গবেষক। হ্যাঁ, মনে রাখবেন, 2 বাংলার নজরুল গবেষক তো আলাদা আগেই বলেছি। আর বাংলাদেশের প্রথম নজরুল গবেষককে রফিকুল ইসলাম, তার লেখা গ্রন্থ এতগুলো আছে। ওকে, তারপর দেখুন, যুগ স্রষ্টা নজরুল 1964 বা 11 জ্যৈষ্ঠ 1371, খুব ইম্পর্টেন্ট। যুগ স্রষ্টা নজরুল 1964, এটা গোলাম মুর্শিদের লেখা, এটা মারাত্মক ইম্পর্টেন্ট। যুগ স্রষ্টা নজরুল হচ্ছে গোলাম মুর্শিদের লেখা। ওকে, তারপর দেখুন, সরি, যুগ স্রষ্টা নজরুল হচ্ছে
মনে রাখবেন এটা গোলাম মুর্শিদ নয়, এটা হচ্ছে কার লেখা? খান মঈনুদ্দিনের লেখা। যুগোস্তান নজরুল হচ্ছে খান মঈনুদ্দিনের লেখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই বইগুলো সব আছে আমার কাছে, ঠিক আছে, পিডিএফ আছে এই বইটা। যুগোস্তান নজরুল 1964 কার লেখা? খান মঈনুদ্দিনের লেখা, ঠিক আছে। তো দেখো জাতীয় কবি নজরুল ফেব্রুয়ারি 2010 বা 1316। জাতীয় কবি নজরুল কার লেখা? 3-2, মনে রাখবেন। সম্পাদনা করেছেন আসাদুল হক। এই বইটা আমার কাছে আছে, এই বই থেকে সাল নিয়েছি আমরা। সম্পাদনা আসাদুল হক, অথেন্টিক মানে বইটা করেছেন, প্রকাশকালগুলো বাংলাদেশের লেখক। তো যুগোস্তান নজরুল 1964, জাতীয় কবি নজরুল ফেব্রুয়ারি 2010 বা 1316, 1416 হবে এটা, 1416 হবে, ঠিক আছে। জাতীয় কবি নজরুল কার লেখা? সম্পাদনা করেছেন কে? আসাদুল হক। নজরুলকে জাতীয় কবি কে বলেছেন? অনেকেই বলেছেন, আসাদুল হকও বলেছেন, সবাই বলেছেন, সব রাইটার, যে বাংলাদেশের জাতীয় কবি হচ্ছে নজরুল, ঠিক আছে। আর 4 নম্বর বিদ্রোহী রণক্লান্ত নজরুল জীবনী। তো বিদ্রোহী রণক্লান্ত নজরুল জীবনী কার লেখা? মনে রাখবেন সেই গোলাম মুর্শিদ, বিখ্যাত রাইটার গোলাম মুর্শিদ, বিদ্রোহী রণক্লান্ত নজরুল জীবনী। ওকে, তাও দেখো 71 নম্বর, কাজী নজরুল ইসলামের গ্রন্থাগারে প্রকাশিত মোট উপন্যাসের সংখ্যা কয়টি? আমরা কিন্তু উপন্যাস থেকে প্রশ্ন দিয়েছি, ঠিক আছে। এমনিতে প্রবন্ধ গ্রন্থ দিয়েছি, কাব্য কবিতা তো আছেই, উপন্যাস থেকে প্রশ্ন দিয়েছি, কারণ এমএসসি থেকে উপন্যাস থেকে প্রশ্ন এসেছিল। উত্তর হচ্ছে অপশন গো 4টি, ওনাকে 3টি বলেন, 3টি নয়। কাজী নজরুল ইসলামের প্রকাশিত গ্রন্থাগারে প্রকাশিত উপন্যাস সংখ্যা হচ্ছে মোট 4টি। লাস্ট উপন্যাসটার নাম কি তাহলে? জীবনের জয়যাত্রা। প্রথম উপন্যাস বাঁধনারা, লাস্ট উপন্যাস জীবনের জয়যাত্রা। তারপর দেখো 72 নম্বর প্রশ্ন। 72 প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? তার প্রথম প্রকাশিত উপন্যাস কি? বাঁধনহারা, 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত বা 1334 বঙ্গাব্দে প্রকাশিত। তাছাড়া মৃত্যুকোদা, কোয়েলিকা, জীবন জয়যাত্রাও সাল দিয়েছি। মৃত্যুকোদা 1930, কোয়েলিকা 1931, জীবন জয়যাত্রা 1939। এবার সাল যদি আসবে না, বাঁধনহারা সালটা মনে হয় 1927, ঠিক আছে। এই 4টা প্রশ্ন রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। বাঁধনহারা, মৃত্যুকোদা, কোয়েলিকা, জীবন জয়যাত্রা, এই 4টা প্রশ্ন রচয়িতাকে? নজরুল ইসলাম। তবে দেখো 73 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক পত্রোপন্যাস বাঁধনহারা 1927 খ্রিস্টাব্দ বা 1334 বঙ্গাব্দ, এর লেখক? এটাই কিন্তু এমএসসি পরীক্ষা এসেছিল। উত্তর হচ্ছে অপশন ক, কাজী নজরুল ইসলাম। আমাদের প্রথম ছাত্র পত্রোপন্যাস বাঁধনহারা 1927 খ্রিস্টাব্দ বা 1334 বঙ্গাব্দে প্রকাশিত, এই লেখককে? কাজী নজরুল ইসলাম। তথ্য দেখুন যে বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস কিন্তু কোনটা? বসন্ত কুমারের পত্র, 1882, এর লেখক হলেন নটেন্দ্রনাথ ঠাকুর। প্রথম পত্রোপন্যাস সার্থক বললে বাঁধনহারা 1927 বা 1334, আর প্রথম যদি বলে যে পত্রোপন্যাস কোনটা, তাহলে বসন্ত কুমারের পত্র হবে, 1882, এর লেখক হলেন কে? নটেন্দ্রনাথ ঠাকুর, মনে রাখবেন। চতুর্থ প্রশ্ন দেখুন, কাজী নজরুল ইসলামের গ্রন্থাগারে প্রকাশিত চতুর্থ বা শেষ উপন্যাস কোনটা? চতুর্থ বা শেষ উপন্যাস কোনটি? এক্ষুনি বললাম, অপশন ঘ, জীবনের জয়যাত্রা, 1939। প্রথম বাঁধনহারা 1927, তারপর দ্বিতীয় মৃত্যুকোদা 1930, তৃতীয় কোয়েলিকা 1931, চতুর্থ জীবন জয়যাত্রা 1939, ঠিক আছে। 74টা প্রশ্ন কিন্তু এখানে আছে। ওকে, তো দেখুন বইটার ছবি দেখে নিন। বইটার ছবি হচ্ছে বাংলা সারথি, সমুদ্রমালী সাইজুল মন্ডল, সত্য দিবস, এমসিকিউ প্যাটার্ন, চ্যাপ্টার ভিত্তিক আছে। স্কুল সার্ভিস কমিশন, মাস সার্ভিস কমিশনের যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, ঠিক আছে। আধুনিক, মধ্যযুগ আর প্রাচীন যুগ, মানে 37টা কভার করা আছে। সর্বনিম্ন মানে 90টা, সর্বনিম্ন 50টা, সর্বোচ্চ 200টা, অ্যাভারেজ 90টা। এখানে যেমন 74টা প্রশ্ন আছে, ঠিক আছে। তাছাড়া বাকি বইগুলো আমাদের মানে বুকিং চলছে কাল থেকে। আমাদের চৈতমালা, প্রাচীন মধ্যযুগ, একটা আধুনিক যুগ, আমাদের ইতিহাস, এই দুটো বই আমাদের হচ্ছে আজকে বুকিং করলে কালকে ছাড়া হবে, স্টকে আছে। আর বাংলা সারথি, বাংলা অল ইন ওয়ান, পূর্বাধুর সংখ্য কোনো স্টকে নেই, বুকিং করতে হবে, 4-5 দিন পর কুরিয়ার করা হবে, ঠিক আছে। তো এরকম বইগুলো যারা নিতে চান, পুরো সম্পূর্ণ রিভিউ, আমরা যেটা ভালো সেটা রিভিউ দিই না। এই বই থেকে আমি সব পড়িয়েছি, আমাদের বইয়ে প্রত্যেকটাই ভালো, প্রত্যেকটাই আমরা পেজ দিয়ে দিতে পারি। অনেক লেখক কী করে ছকগুলো দেয়, কিন্তু আমি রিভিউর জন্য ছকগুলো দিই না। আমি যতটা ভালো আমি সবগুলোই দিই, প্রত্যেকটা পেজ দিই। আমাদের প্রত্যেকটা পেজই ভালো, কোনটা চাইবেন আপনি, ঠিক আছে। তো অনেকে রিকোয়েস্ট করছি নজরুলটা দিতে, দিয়ে দিলাম। যারা আবার নিতে চান 8768830230 নাম্বার যোগাযোগ করে নেবেন, ঠিক আছে। 8768830230 নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ঠিক আছে, বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এটা বুকিং করে নেবেন। এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কল করবেন না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন, আমি ঠিক রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করেন, ভালো থাকবেন, ধন্যবাদ। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।